সকলের প্রিয় উত্তরবঙ্গ এক অসাধারণ সৌন্দর্যের খনি। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, অজস্র ফুলের মেলা, নাম না জানা কত রকম পাখি, পাহাড়ি মানুষজন, পাহাড়ের বিশুদ্ধ নির্মল ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে উত্তরবঙ্গ বারবার আমাদের ডেকে পাঠায়। আর আমরাও সেই ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ি। এইবারেও সেই রকম বেরিয়ে পড়েছি বেশ কয়েকটা অফবিট গন্তব্যের উদ্দেশ্যে। তার মধ্যে প্রথমেই আমাদের গন্তব্য হলো কালিম্পং জেলার লাভার একদম কাছাকাছি অবস্থিত একটি সুন্দর গ্রাম, যার নাম কোলাখাম। এনজেপি থেকে কোলাখামের দূরত্ব 109 কিলোমিটার। গাড়িতে পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে। আর এছাড়াও আপনারা নিউ মাল জংশন হয়েও কিন্তু কোলাখাম পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে দূরত্বটা হলো 66 কিলোমিটার পর্যন্ত। তাই এই রাস্তা দিয়ে গেলে সময়টা একটু কম লাগে, ওই 2.5 ঘন্টা মতো। আমরা এনজিপি থেকেই যাচ্ছি। রাস্তার সৌন্দর্য অসাধারণ। যাবার পথে পেয়ে যাবেন অ্যাম্বিওক টি গার্ডেন। ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের আগে ঘোরা রয়েছে বলে এবারে আর নামলাম না। আপনারা কিন্তু এখানে নেমে দারুণভাবে ফটোশুট করতে পারেন। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর পেয়ে যাবেন একটা সুন্দর ছোট্ট ব্রিজ। নিচ দিয়ে বয়ে গেছে চেল নদী, আর ওপরে এই ব্রিজটার নাম চেল ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি চেল খোলা বা চেল নদীর সামনে। আমাদের এখান থেকে আর কিছুক্ষণ রয়েছে কোলাখাম পৌঁছাতে। আজকে আমরা যাচ্ছি কোলাখাম। কাল প্রচণ্ড দুর্যোগ মাথায় নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজকে এখানে একটু মেঘলা, একটু রোদ, এরকম ওয়েদার পাচ্ছি। তো এখনও বেশ কিছুটা রাস্তা বাকি আছে। যেতে যেতে এই চেল নদী দেখতে পেয়ে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। বেশ ভালো জায়গাটা। চলুন আবার আগে আমাদের সফর শুরু করা যাক। এই চেলখোলা থেকে লাভার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর আমরা লাভা যাওয়ার আগেই একটা চেকপোস্ট পড়বে, সেখান থেকে ঢুকে যাব কোলাখামের দিকে। এদিকেও কিন্তু ওয়েদার মাঝে মাঝেই মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে বেশ পরিষ্কার আকাশ পাচ্ছি। আমরা কোলাখামের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। আগে এখানে অনেক রেস্ট্রিকশন ছিল, আইডি প্রুফ সবকিছু দেখাতে হতো, কিন্তু এখন আর সেসব কিছুই লাগে না। আর যেহেতু এই পুরো জায়গাটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, তাই এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। মানে এই এন্ট্রি পয়েন্ট থেকে কোলাখাম পর্যন্ত মোটামুটি 7 কিলোমিটার রাস্তা কিছুটা খারাপ রয়েছে। যেহেতু এটা বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তা, সেই জন্য এই রাস্তাটাকে এই রকমই রাখা হয়, না হলে অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তবে রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। চারদিক সবুজে ঘেরা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লাভা মনাস্ট্রি। কোলাখাম থেকে লাভা ঋষভ দুটোই দেখতে পাওয়া যায়। আর এইটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। এখানে কিন্তু সাফারি করার ব্যবস্থা রয়েছে। খারাপ রাস্তা পেরিয়ে এবার আমরা ভালো রাস্তায় চলে এসেছি। বুঝতেই পারছেন, কোলাখাম গ্রামটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। আমাদের গন্তব্য কোলাখামের গ্লেসিয়ার্স হোমস্টে। রাস্তা থেকে কিন্তু হোমস্টের বোর্ড দেখতে পাওয়া যায়। এই সোজা নিচের দিকের রাস্তাটা কিন্তু আরো ভেতর দিকে চলে গেছে। আর এই যে রাস্তাটা ওপর দিকে চলে গেছে, এখানে বেশ বড় করে কিন্তু একটা বোর্ড টাঙানো রয়েছে, যেটাতে রাস্তার ডাইরেকশন দেওয়া রয়েছে। এখান থেকে সোজা গাড়ি ওপরে উঠে যায় একদম হোমস্টের দোরগোড়া পর্যন্ত। হোমস্টেটা বেশ অনেকটাই ওপরে অবস্থিত, তাই সেখান থেকে ভিউটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। ওই যে উপরে হোমস্টেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু একদম ওপর পর্যন্ত চলে এসেছে। মেন রাস্তা থেকে আমরা বেশ কিছুটা ওপরে চলে এসেছি, আর এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। এই গ্লেসিয়ার্স হোমস্টেতে উঠেই সামনেই রয়েছে ওপর এবং নিচ মিলিয়ে দুটো রুম। তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইনিং এরিয়া, এবং তার পাশে রয়েছে ওপর এবং নিচ মিলিয়ে টোটাল 4টে রুম। চলুন তাহলে এবার হোমস্টেটা ভেতর থেকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই।
হোমস্টেতে পৌঁছে প্রথমেই চোখে পড়বে এই আই লাভ কোলাখামের বোর্ডটা। আর এইখানে রয়েছে ওপর এবং নিচ মিলিয়ে দুটো রুম। আমরা এই ওপরের রুমটায় রয়েছি। চলুন ওপরের রুমটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এইরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আমাদের রুমটার নাম জেমু। চলুন রুমটা একটু ঘুরিয়ে দেখাই। ডাবল বেডেড রুম, তবে বেডটা এতটাই বড় যে এখানে তিনজন কিন্তু বেশ ভালো করে অ্যাডজাস্ট করতে পারেন। টাওয়াল, টয়লেট সোপ সবকিছুই দেওয়া রয়েছে। বেডটাও বেশ সুন্দর করে সাজানো। রুমটাও বেশ বড়। এখানে মাঝে মাঝে একটু গরম লাগে, সেজন্য ফ্যান রয়েছে। এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা চলুন একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে বেসিন, ওদিকে কোমোড রয়েছে। ওয়াশরুমটা বেশ বড়, ওদিকে গিজার রয়েছে। আর মেন আকর্ষণ হলো বিশাল বড় একটা কাঁচের জানালা রয়েছে এই রুমটায়। পর্দা সরিয়ে দিলে বেডে বসে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। বেশ বড় স্পেশিয়াস রুম। রুমে অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে। এখন আমাদের সবার কাছে কিন্তু অনেকগুলো করে ডিভাইস থাকে, তাই চার্জিং এর কোনো রকম প্রবলেম হবে না। আর বেডের পাশেই রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ, সেখানে আপনারা নিজেদের দরকারি জিনিসপত্র রেখে দিতে পারেন। আর এই সামনেই রয়েছে সুন্দর ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনির ওই পারে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ঋষভ। এখানকার ভিউটা এতটাই সুন্দর যে সারা দিন মনে হয় এই ব্যালকনিতে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। নিচে সামনেই রয়েছে একটা বারবিকিউ এর জায়গা। ওই পাশে দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আর ডান দিকে আরো একটা বারবিকিউ এর জায়গা রয়েছে। যদি হোমস্টেতে গেস্ট বেশি থাকে সেক্ষেত্রে দু জায়গাতেই বারবিকিউ এর ব্যবস্থা করা হয়। ওই পাহাড়ে ঋষভের ছোট্ট ছোট্ট বাড়িগুলো এখান থেকে কিন্তু বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে দেখুন সুন্দর একটা পায়ে হাঁটা রাস্তা উঠে গেছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই হোমস্টে থেকে বসে দেখতে। খালি চোখে যতটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় কিন্তু ঠিক ততটা বোঝা যাচ্ছে না। এই হোমস্টের এই ওঠানামার সিঁড়িটা আমার বেশ লাগে, সেই পুরোনো দিনের ঘোরানো সিঁড়িগুলোর মতো। ডাইনিং এরিয়া পার করে এই দিকটায় চলে এলে এখানেও আগেই বলছিলাম যে ওপর এবং নিচ মিলিয়ে টোটাল 4টে রুম রয়েছে, ওপরে দুটো নিচে দুটো। চলুন নিচের একটা রুম ফাঁকা আছে আপনাদের একটু দেখিয়ে দিই যে এই দিকের রুমগুলো কেমন। এটাও কিন্তু ডাবল বেডেড রুম। বেশ বড় রুমটা, আমাদের রুমটারই মতো। পাশে একটা সাইড টেবিল রয়েছে। বেডে টাওয়াল, টয়লেট সোপ সবকিছুই দেওয়া রয়েছে। বেশ সুন্দর করে বেডটা সাজানো। আর বুঝতেই পাচ্ছেন যে তিনজন কিন্তু এই বেডটায় থেকে যেতে পারেন। দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। এদিকে ওয়াশ বেসিন রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, গিজারও রয়েছে। ওয়াশরুমের পাশে এইদিকে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আপনারা লাগেজপত্র রেখে দিতে পারেন। সাধারণত হোমস্টেতে আমরা যেরকম দেখি যে একটু ছোট ছোট রুমগুলো হয়, এখানে কিন্তু সেরকম না। প্রত্যেকটা রুমই বেশ বড়। আর এখানেও কিন্তু এই রুমের সামনেই ছোট্ট ব্যালকনি রয়েছে, এখানে বসতে পারেন। ঠিক উল্টো দিকে ওই ঋষভের পাহাড়ের ভিউ রয়েছে। এবার চলে এসেছি ডাইনিং এরিয়ায়। ডাইনিং এরিয়াটাও বেশ বড় এবং চারদিকটা কাঁচ দিয়ে ঘেরা। এখানে বসে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে করতে ওই সামনে থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাখামের গ্লেসিয়ার হোমস্টের ব্যালকনিতে। আমরা এই হোমস্টের ওপরের তলায় রয়েছি, মানে ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে সময় বিকেল 4টে। জাস্ট আমরা লাঞ্চ সেরে এলাম। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে 3টে বেজে গেছিল। লাগেজ রেখে খুব জোর খিদে পেয়েছিল, লাঞ্চ সেরে এলাম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, একটা মিক্স সবজি ছিল, ফুলকপি আলুর একটা তরকারি ছিল, আলু দিয়ে ডিমের কারি ছিল, পাঁপড় ভাজা ছিল। খাবারের স্বাদ বেশ ভালো। তার মধ্যে বিশেষ করে ফুলকপির তরকারি আর যেটা মিক্স সবজি যেটা ছিল, জাস্ট অসাধারণ, মুখে লেগে রয়েছে। আর খাওয়া দাওয়া সেরে এই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আর এই সামনের ওয়েদারটা একটু দেখুন, কি অসাধারণ লাগছে।
পুরো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কাল থেকে কিন্তু এখানে বেশ দুর্যোগ চলছে। কাল খুব জোর ঝড় এসেছিল। ওয়েদার পুরোপুরি ক্লিয়ার এখনো হয়নি, যার কারণে এই চারদিকটা কিন্তু এরকম মেঘ হয়ে রয়েছে। ওদিকের পাহাড়টা হালকা হালকা মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এসেছি মার্চ মাসের মাঝামাঝি। আজকে মার্চের 16 তারিখ। তো আমরা এইবারে যে ট্যুরটা প্ল্যান করেছি সেখানে আজকে প্রথম দিন হয়েছে, আমরা এসেছি কোলাখামে। কাল এখান থেকে আমরা চলে যাব মারিয়া বস্তি নামে আরো একটা অফবিট গ্রামে। আর সেটা এইখান থেকে দেখতে পাওয়া যায়। এই যে উল্টো দিকের পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে ঋষপের পাহাড়। আর এই পাহাড়ের ঠিক ওই কর্নারের দিকে হচ্ছে মারিয়া বস্তি। আর মারিয়া বস্তি থেকেও আবার কোলাখামটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো আগামীকাল এই কোলাখাম থেকে আমরা চলে যাব মারিয়া বস্তি। তারপরের দিন মারিয়া বস্তি থেকে আমরা চলে যাব ফিক্কালেগাঁও। অনেকেই নাম শুনেছেন, ফিক্কালেগাঁও এখন বেশ ট্রেন্ডিং এ রয়েছে। তো তৃতীয় দিন চলে যাব ফিক্কালেগাঁও। আর শেষ দুদিন বাঙালির দার্জিলিং এ গিয়ে জাস্ট চিল করা। তো এই হচ্ছে এবারের আমাদের ট্যুর প্ল্যান। এই হোমস্টেতে আমরা এর আগেও এসেছিলাম, যার জন্য এবারেও কোলাখাম যখন মানে ট্যুরের প্ল্যানে এলো, তো সেই জন্য আমরা আবার এই হোমস্টেতেই, এই গ্লেসিয়ার হোমস্টেতেই এসে উঠেছি, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখানে আর কিছু করুন না করুন, ওই ওপারের পাহাড়ের যে ভিউ আর ওখানে যে মেঘের খেলা, সেটা দেখতে দেখতেই কিন্তু আপনার সারাটা সময় চলে যাবে। আর জানি না বুঝতে পারছেন কিনা ক্যামেরায় কতটা আসছে, পেছনের কোনো গাছ থেকে হাওয়াতে অনেক রকম পাতা, ছোট ছোট ফুল উড়ে উড়ে পড়ছে। খুব ভালো লাগছে। মানে সন্ধেবেলাটাও কিন্তু এখানে বসতে খুব ভালো লাগবে যখন ওপারের আলোগুলো জ্বলে ওঠে। একটু আগে পর্যন্ত প্রচন্ড জোর হাওয়া দিচ্ছিল, আপনাদের দেখালাম যে বিশাল জোর হাওয়া দিচ্ছিল, প্রচুর পাতা উঠছিল চারদিকে। আর এইবার শুরু হয়েছে মেঘ ডেকে বৃষ্টি। দারুণ এনজয় করছি কিন্তু আমরা পাহাড়ের এই বৃষ্টি, মানে অসময়ে পাহাড়ে, এই মার্চ মাসে অসময়ের পাহাড়ে বৃষ্টি দারুণ লাগছে। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের পাহাড়ের বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এত ঠান্ডা লাগছে আর এত হাওয়া দিচ্ছে যে বেশিক্ষণ ইচ্ছা থাকলেও বাইরে দাঁড়াতে পারছি না। আর বৃষ্টি হওয়ার কারণে একটা জিনিস হচ্ছে যে আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। যে এই পেছন দিকে দূরের যে পাহাড়গুলো, ওই দূরের পাহাড়গুলো আগে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল না, ওগুলো কিছুটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সন্ধে হয়ে গেছে, পাহাড়ে অন্ধকার নেমে গেছে। ঘড়িতে সময় সন্ধে 7টা। এখনো কারেন্ট আসেনি। গতকাল থেকে এখানে কিন্তু কারেন্ট নেই, কারণ যেরকম দুর্যোগ আপনাদের দেখালাম, গতকাল এর থেকেও ভয়াবহ দুর্যোগ হয়েছিল। সেই কারণে গতকাল থেকে কারেন্ট নেই। আমরা আসার পর ওনারা বললেন সন্ধ্যের মধ্যে হয়তো চলে আসতে পারে, কিন্তু এখনো আসেনি। আর ওই যে দূরে যে আলোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওটা সিকিমের পাহাড়, ওদিকে কারেন্ট রয়েছে। ঋষভের পাহাড়ে ছোট ছোট কয়েকটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু অনেক বেশি আলো দেখতে পাওয়া যায়। তার মানে ওদিকের পাহাড়েও কারেন্ট নেই। মানে বুঝতেই পারছি আজকের সন্ধেটা আমাদের এখানে এই অন্ধকারেই কাটাতে হবে। তবে বেশ ভালো লাগছে পাহাড়ে এই অন্ধকারে বৃষ্টির পরিবেশে একটা দিন কাটাতে। এরই মধ্যে সন্ধেবেলা রুমে চলে এলো গরম গরম চিকেন পকোড়া, আর সাথে চা ছিল, সেটা আর ভিডিও করা হয়নি। এরই মধ্যে নিচে জ্বলে উঠলো বনফায়ারের আলো। আজ হোমস্টে গেস্টে ভর্তি, তাই দুদিকেই বনফায়ার হচ্ছে। আর এই সন্ধেবেলা বৃষ্টি ভেজা ওয়েদারে, এই ঠান্ডায় এই বনফায়ারের আগুন বেশ কিছুটা উষ্ণতা এনে দিল। যাই হোক, সন্ধ্যের পর আর বিশেষ কিছুই করার ছিল না, তাই একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল গরম গরম চিকেন কারি, রুটি আর আলু ভাজা। আজ তাহলে এখানেই গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। কাল এত দুর্যোগের পর আজ
সকালে এখন সময় 5:45। দেখুন এই আমাদের ব্যালকনি থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। মেঘের আড়াল থেকে একটু একটু করে জেগে উঠছে কাঞ্চনজঙ্ঘা। একদম ঝকঝকে পরিষ্কার নয়, কিছুটা অস্পষ্ট, কিন্তু তবুও এই দুর্যোগের পর, কাল অন্ধকার একটা সন্ধে কাটানোর পর এইটুকু যে তার দর্শন পেয়েছি, এতেই কিন্তু মনটা খুশি হয়ে গেল। বাইরে বেশ ভালো ঠান্ডা, তাই রুমে চলে এসেছি। আর বেডে বসে এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই গ্লেশিয়ার হোমস্টের এই রুমটা বেস্ট ভিউ রুম, যদিও বাকি সবকটা রুমের ব্যালকনি থেকেই কিন্তু আপনারা এই ভিউটা পেয়ে যাবেন। অনেক দিন পর দেখা পেয়েছি, একটু ভালো করে দেখে নিই কাঞ্চনজঙ্ঘাকে। আজ ওয়েদারটা বেশ ভালো। সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। আমাদের এই গ্লেশিয়ার হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব গাড়িতে মাত্র 5 মিনিট। চলে এসেছি ছাঙ্গে ফলস ট্রেকের স্টার্টিং পয়েন্টে। ছাঙ্গে ফলস ট্রেক শুরু করলাম আমরা, এখন বাজে 8:35। দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই যে ওপরে, ওখান থেকে আমরা লাঠি নিয়ে নিয়েছি, এবার লাঠি নিয়ে নিচে নামবো। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে ধরে নিচে নামতে হবে। চলুন, এর আগেও গেছি, খুব ভালো লেগেছিল। এইবারে সাথে আমার মেয়েও রয়েছে, দুজনে আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস ট্রেকে। আর কোনো গাইডের দরকার নেই, নিজেরাই যেতে পারেন। टिकट कितने करके है? 20 करके। अच्छा, पहले तो टिकट काउंटर नहीं था। हाँ जी, पहले पहले बंद किया था। ओ अच्छा, क्योंकि हम लोग लास्ट बार आए थे तो हम लोग ऐसे ही गए थे, सिर्फ लाठी लिए थे ऊपर से। 2 आदमी हैं। दो वाह, এখানেই বসে পড়ছে, पढ़ाई भी हो रहा है। ঠিক, থ্যাংক ইউ। গতবারে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে যাওয়ার জন্য কোনো টিকিট লাগতো না। এইবারে দেখলাম টিকিট কাউন্টার একটা হয়েছে, আর পার হেড 20 টাকা করে টিকিট কেটে তারপরে যেতে হচ্ছে। মানে লাঠি যদি আপনি নেন, লাঠির জন্য 10 টাকা, আর এখানে যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট, মানে 30 টাকা করে দিয়ে আপনাদের এখানে যেতে হবে। এই যে দুজন চলেছে আমাদের সাথে, এদিকে আমরা দুজন আর ওদিকে ওরা দুজন। বেশ অনেকটা নেমে এসেছি, আরও বেশ কিছুটা নামতে হবে। আর এই জায়গাটা থেকে ওই দিকে ঋষভের যে গ্রামটা রয়েছে ওটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এই যে দেখুন, মনে হচ্ছে গ্রামটা আরও কাছে চলে এসেছে। আর এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, এখন তো দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে আমাদের আরও ওই নিচের দিকে পুরো সিঁড়ি করা রয়েছে, নিচের দিকে নামতে হবে। নামার সময় খুব একটা প্রবলেম হয় না, প্রবলেমটা হয় ওঠার সময়, কারণ পুরো একদম এরকম ঢালু রাস্তা, আর বেশ ওপরের দিকে অনেক সিঁড়ি রয়েছে। তো সেই রাস্তাতে নামতে খুব একটা প্রবলেম হয় না, ওঠার সময় একটু অসুবিধা হয়। তাই অনেক জায়গাতেই এরকম বসার জায়গা করা রয়েছে, সেখানে বসে বসে আপনারা নামতে এবং উঠতে পারেন। ঠিক 15 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি একদম জলের সামনে। এই দেখুন সামনেই, এই যে গাছের আড়াল দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ছাঙ্গে ফলস।
একদম ঘড়ি দেখে 15 মিনিট লাগলো আমাদের এইখান পর্যন্ত নামতে। এইখান থেকে আপনারা দেখতে পারেন এবার একদম নিচে আমরা চলে এসেছি। ওই ওপরে দুটো জায়গা করা রয়েছে, সেখান থেকেও আপনারা এই ছাঙ্গে ফলস দেখতে পারেন, অথবা একদম নিচে চলে আসতে পারেন। এখানে এলে কিন্তু আপনারা এখান থেকে ঝর্ণার একেবারে কাছে পৌঁছে যাবেন। একদম নিচ পর্যন্ত চলে এসেছি। এইখান দিয়ে জল বয়ে যাচ্ছে, আর ঠিক পেছনে একদম ছাঙ্গে ফলস এই ওপর থেকে নামছে। দারুণ লাগছে এখানটা দাঁড়িয়ে। যাদের ট্রেকিংয়ের অভ্যাস আছে তাদের জন্য জায়গাটা তো দারুণ, আর আমাদের মতো যারা ছোটোখাটো ট্রেক করি, বড় ট্রেক করতে পারি না, তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো। মিনিট 15 হেঁটে নিচের দিকে নামতে হয়, আর রেস্ট নিয়ে নিয়ে যদি ওঠেন তাহলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন ওপরে। মানে পুরো ট্রেকটা করতে 1 থেকে 1.5 ঘন্টা আপনার সময় লাগবে। তবে নিচ পর্যন্ত পৌঁছে যে অনাবিল আনন্দ পাবেন তার কিন্তু স্বাদই আলাদা। জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর, আর এই ছাঙ্গে ফলসকে অনেকেই কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘতম জলপ্রপাত বলে থাকেন। এরাও দুজন ফিরছে আমাদের সাথে, মাঝে মাঝেই দুজনে ঝগড়া করছে। হ্যাঁ, কর কর কর। ভালো করে কর। এই যে ভিডিও করে ছেড়ে দেবো, ভাইরাল হয়ে যাবি। অনেকটা উঠে এসেছি। এই যে বসার যে চায়ের একটা দোকান মতো রয়েছে, এখানটায় বসার জায়গা করা রয়েছে, এখানে একটু বসে নিচ্ছি। আর 5% ওপরে উঠতে হবে, মানে ম্যাক্সিমাম ট্রেক আমাদের কমপ্লিট। ভীষণ হাঁপিয়ে গেছি, অনেকটা খাড়াই রাস্তা, সেজন্য একটু বসে নিয়েছি এখানে, আর একটু উঠলেই ট্রেক শেষ। খুব ভালো লাগলো এবারে ছাঙ্গে ফলসে এই ট্রেকটা। আগেরবারেও গেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু আগেরবারে একদম ঝর্ণার কাছ পর্যন্ত যাইনি। এইবারে ঝর্ণার একেবারে কাছ পর্যন্ত গেছিলাম, সেজন্য আরও বেশি ভালো লাগছে। ট্রেক সেরে চলে এলাম হোমস্টেতে। এবার ব্রেকফাস্ট সেরে এখান থেকে বিদায় নেওয়ার পালা। পরের গন্তব্য মারিয়া বস্তি, উল্টো দিকের পাহাড়ের একদম কোনার দিকের একটা গ্রাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম রুটি এবং সবজি। আপনারা চাইলে পুরি সবজিও নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘা এখন একেবারে মেঘে ঢেকে গেছে, যদিও আকাশ পরিষ্কার। আর এখানে ব্রেকফাস্ট করতে করতেই কিন্তু ওইখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যাই হোক, এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। বেশ ভালো একটা দিন কাটালাম এই কোলাখামে। ঝড় বৃষ্টি, অন্ধকার রাত, কাঞ্চনজঙ্ঘা, ঝর্ণা সব মিলিয়ে এবারের আমাদের কোলাখাম ট্রিপটা অনবদ্য হয়ে উঠেছিল। এবার এখান থেকে বিদায় নিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। ফিরছি পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।